আর কিভাবে বললে আপনি বুঝবেন? আপনি একটা জঘন্য মানুষ। আপনার নিজের বিবেকে বাধে না নিজেকে আমার কাছে এত ছোট করতে? ছি! এখন আপনার চেহারা দেখলো আমার গা গুলিয়ে আসে। এখনো সময় আছে, মানুষ হন, না হলে আমি সবাইকে সবকিছু বলে দেব। বলেই নুবা চলে যেতে লাগলো। আরাফ যেতে দিল না। নুবার কাপড়ের ঢের থেকে একটা ওড়না নিয়ে নিল আরাফ। ছাদ পার করার আগেই আরাফ নুবাকে পিছন থেকে হামলা করলো। হঠাৎ মুখের ওপর কাপড়ে পড়ে নুবা হকচকিয়ে গেল। হাত থেকে কাপড়গুলো পড়ে গেল। নুবার কিছু বুঝে ওঠার আগেই আরাফ ওড়না দিয়ে শক্ত করে নুবার মুখ পেঁচিয়ে দিল। নুবা দুই হাতে দ্বারা আরাফকে আঘাত করলে আরাফ তার দুই হাত পিছন দিয়ে মুচড়ে ধরল। পরপরই তাকে ছাদের উঁচু নিচু পাকায় ফেলে দিল। হঠাৎ এরকম পড়ে যাওয়ার নুবার এক পাশের গাল ছিলে গেল। নুবা উহু করতে লাগলো, কারণ সে মুখে ওড়না পেঁচানোর কারণে কথা বলতে পারছে না। আরাফ অন্য একটা কাপড় দিয়ে নুবার হাত বেঁধে দিল। অতঃপর নুবার কামড় অবধি কুকড়ানো চুলের খোপা খুলে চুল নিজের হাতে পেঁচিয়ে তাকে হেঁচড়ে টেনে ছাদের এক কোণায় নিয়ে যেয়ে ফেলল। দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে নুবার কপাল ফুলে উঠল। উল্টো করে টেনে আনায় নুবার বুক পেট সব ছিলে গেল। রক্ত ঝরতে শুরু করলো। ব্যথায় নুবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ল। আরাফ নুবার চুলের মুঠি আরো শক্ত করে ধরল। অতঃপর নুবার সামনে হাঁটু গেড়ে বসে গালে দাঁতে দাঁত চেপে বলল, একবার নয়, দুইবার তুই আমার গায়ে হাত তুলেছিস। তুই কি ভাবছিস আমি কিছু বলবো না? আজ তোর এমন অবস্থা করবো যে সারাদিন আমার দিকে গলা উঁচু করে কথা বলার আগে 100 বার ভাববি। নুবার শরীর তীর করে কেঁপে উঠল। নুবা মাথা ঝুঁকিয়ে না করতে লাগলো। আরাফ নুবার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। নুবা গুটিয়ে গেল, হু হু করে কেঁদে উঠল। আরাফ নুবার সুন্দর বদনে হাত বাড়ি দেওয়ার আগেই ছাদ থেকে শব্দ ভেসে আসলো। কেউ ধূপধাপ পা ফেলে ছাদে আসছে। আরাফের রাগে মাথা ফেটে গেল। এবারও নুবা তার হাত থেকে গেল। আর 10 মিনিট পর আসলে কি হতো? আরাফ নিজের রাগ সংশোধন করে নুবার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই এই বিষয়ে কেউ জানলে তবে মনে রাখিস, সর্বপ্রথম তোর ইজ্জতে হাত দেব, খোলা বাজারে তোকে উলঙ্গ করে ঘোরাবো, আর তারপর তোকে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। আর আমার রাগ সম্পর্কে তোর ভালো মতো জানা। বলেই আরাফ নুবার হাত মুখ খুলে দিল। নুবা টু শব্দ করলো না। আরাফ পাশের পাইপ বেয়ে একটা রুমের বারান্দায় চলে গেল। নুবা ওখানে বসে ফুপিয়ে উঠল। বুকটা অনবরত কাঁপছে। তার সাথেই কেন এমন হয়? নুবা দুই হাত দিয়ে মুখ চেপে কেঁদে উঠল। এই মানুষটাকে সে এক সময় ভালোবেসেছিল, কতই না স্বপ্ন দেখেছিল। নুবার ভাবতেও কষ্ট হয় যে যে আরাফ তাকে আগলে রাখতো, সেই এখন তার সম্মান লুটেপুটে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কেন? তার ভিতরে তো এমন কিছু নেই। আরাফ কোন মোহে তার পিছনে হাত ধুয়ে পড়েছে? সে কি অনেক সুন্দর? এই প্রশ্ন না নিজেই নিজেকে করল নুবা। মানুষ কতটা স্বার্থপর নিজের কামনা মেটানোর জন্য নুবার ছোট্ট মনটাকে ভেঙে গুড়িয়ে দিল। নুবা যখন বুঝতে পারলো কেউ একজন ইতিমধ্যেই ছাদে চলে এসেছে, নুবা উঠে দাঁড়ালো। পাশে পড়া ওড়না গায়ে জড়িয়ে নিল। নুবা এগিয়ে যেয়ে দেখলো আরহাম দুই পকেটে হাত গুজে দাঁড়িয়ে পড়ে থাকা কাপড়গুলোর দিকে তাকিয়েছে। আরহাম যখন টের পেল সামনে কেউ, সে ফিরে তাকালো। নুবা কোনো দিকে না তাকিয়ে কাপড়গুলো তুলে নিল। আরহাম নুবাকে ভূতের মতো চুল ছেড়ে রাখতে দেখে বলল, এই সময় ছাদে তুই অবস্থায় কেন? নুবা শুকনো ঢোক গিলে বলল, কাপড় নিতে এসেছিলাম, বাতাসে চুল খুলে গেছে। আরহাম অন্ধকারের তাড়নায় নুবার রক্তাক্ত মুখ দেখতে পারল না। নুবা কথাটুকু বলে সিঁড়ির দিকে এগিয়ে গেল। আরহাম পিছন ফিরে তাকিয়ে রইল। তার কাছে কিছু একটা উল্টাপাল্টা লাগলো, তবে বেশি প্রশ্ন করল না, কারণ সে এত বেশি কথা বলে মোটেও পছন্দ করে না। প্রয়োজন পড়লে বলে, না পড়লেও না। নুবা 2 সিঁড়ি পার করে হাঁটতে যেয়ে ঝুলতে থাকা কাপড়ে পা বেঁধে 6 সিঁড়ি উল্টে পড়ল। হঠাৎ এমন হওয়ায় আরহামও বেশ চমকে উঠল। তাড়াতাড়ি ছুটে গেল। নোবা, আরহাম ছুটে যেয়ে নুবাকে কোলে তুলে নিল। অতঃপর সিঁড়িতে লাগানো লাইটের আলোতে চোখে পড়ল মুখের এক পাশ ছিলে গেছে, কপাল ফুলে আছে। আরহাম ভুরু কুঁচকে নিল। হ্যাঁ মেয়ে, ওঠো। নোবা, আয় নোবা। তবে নুবা উঠল না।
নুবাকে কোলে নিয়ে লিভিং রুমে আসতে দেখে আরাফের শরীর জ্বলে উঠল। তার যেন সহ্যই হলো না এই বিষয়টা। আরহাম নুবাকে এনে সোফায় শুয়ে দিল। এর ভেতরে ঝড়ের তাণ্ডব শুরু হলো। সবাই দৌড়ে আসলো, আর নুবার এই অবস্থা দেখে চমকে উঠল। হাজেরা অবিশ্বাস চোখে আরহামের দিকে তাকালো, কারণ তার মনে হচ্ছে এই অবস্থার জন্য আরহাম দায়ী। হাজেরা মেয়েকে বুকে জড়িয়ে নিল। তানিয়াকে তাড়া দিয়ে বলল, পানি, পানি নিয়ে এসো। এরই মধ্যে আরশি আমিনা আয়রাকে নিয়ে নিচে নেমে এলো। নুবা চোখ খুলে সব দিকে একবার চোখ ঘুরিয়ে নিল। হাজরা কান্না করতে করতে বলল, কি হয়েছে রে মা, এমন হলো কি করে? নুবা মায়ের দিকে তাকিয়ে ফুটিয়ে উঠল। পরপরই মাকে জাপটে ধরল। হাজেরা বেগম আরো ভেঙে পড়ল, কম্পিত কণ্ঠে বলল, কি হয়েছে? হ্যাঁ বল, মাকে বল নুবা। হাজেরা বেগম মেয়ের দুই গাল আগলে নিল। নুবা মায়ের থেকে চোখ সরিয়ে পিছনে তাকালো। নজরে পড়ল আরাফ বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো জলজল করছে, যেন নুবাকে ঝলসে দিবে। নুবা মায়ের বুকে মুখ গুজে বিড়বিড় করে বলল, মা, মাথা ঘুরে ছাদে পড়ে গিয়েছিলাম। পরে উঠে কাপড় নিয়ে আসতে যে কাপড়ে পা বেঁধে পড়ে গেছি। এরপর কি হয়েছে মনে নেই। নুবার কথা হাজেরা বেগমের বিশ্বাস হলো না, কারণ সে নিজের চোখে নুবার ক্ষতস্থান দেখেছে। দেখেই বোঝা যাচ্ছে কেউ ধারালো জায়গায় ফেলে তার মেয়েকে নির্মমভাবে টেনে হিঁচড়েছে, তাই এই অবস্থা। তবু হাজেরা কিছু বলল না, শুধু মেয়ের কথা ভেবে। আমিনা বেগম বেশ চিল্লাচিল্লি করলো। নুবাকে কেন ছাদে পাঠিয়েছে? এ মেয়েটা এমনিতেই অসুস্থ। রুম থেকে সবাই চলে গেছে। হাজেরা বেগম মেয়ের ক্ষততে মলম লাগাতে লাগাতে বলল, সত্যি করে বল নুবা, এসব কে করেছে? নুবা কান্না চেপে শান্ত কণ্ঠে বলল। বললাম তো পড়ে গিয়েছিলাম মা। হাজেরা একটু রেগে বলল, মায়ের কাছে মিথ্যে বলছিস? কোনোভাবে এটা আরামের কাজ না তো? দেখেই বোঝা যাচ্ছে কেউ ইচ্ছে করে এগুলো করেছে। আমি কি বলদ নাকি রে? নুবা অবাক হয়ে মায়ের দিকে তাকালো। তার মা আরহামকে এত খারাপ চোখে কেন দেখে? লোকটা একটু কেমন অদ্ভুত, কিন্তু আরাফের মতো মুখোশধারী জানোয়ানা। নুবা শুকনো ঢোক গিলে বলল, মা, বিশ্বাস করো, মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। তারপর উঠে দাঁড়াতে পারছিলাম না, তাই হেঁচড়ে হেঁচড়ে ছাদের রেলিংয়ের পানির পাম্প ধরে উঠে দাঁড়িয়েছি। এরপর সিঁড়ি থেকে পড়েছে, মাথা ফুলে গেছে। আর আরহাম ভাই তো আমাকে হয়তো বা নিয়ে আসছে, তাই না? হাজেরা বেগম এক পলক মেয়ের ভীতু মুখের দিকে তাকালো। নুবা মায়ের চাহনি দেখে মলিন কণ্ঠে বলল, তুমি আমাকে বিশ্বাস করো না মা? নুবা মাত্র খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে শুয়েছে। এমন সময় একটা মুহূর্তে আমিনা বেগম রুমে প্রবেশ করালো। কোলে আয়রা, আর এক হাতে ব্রেস্ট পাম্প। নুবা আমিনা বেগমের হাতে ব্রেস্ট পাম্প দেখে নুবা আবারও চোখ বন্ধ করে নিল। হাজেরা বেগম এক পলক এই দৃশ্য দেখে বলে উঠল, মেয়েটাকে মারবেন নাকি আপা? এমনিতেই মেয়েটা আমার পড়ে যে অর্ধ বুকে ছিলে নিয়ে এসেছে। হাজেরার কথায় আমিনা বেগম হাসল। নুবার মাথার কাছে বসে বলল, এতটা অমানুষ ভেবেছো নাকি আমাকে? আমি তো এটা দিতে আসলাম যাতে নোবা যখন ভালো অনুভব করে তখন যাতে তুমি ওর সাহায্য করতে পারো। নুবা ভিতরে ভিতরে শান্তি পেল কথাটা শুনে। আমিনা বেগম আয়ারাকে নুবার পাশে শুয়ে দিয়ে আসাম করে বলল, হাজেরাকে উদ্দেশ্য করে বলল, মনে হচ্ছে তুমি আমার উপর রেগে আছো। এই রাগ কি শুধু মেয়ের কান্না দেখে নাকি আমাদের স্বার্থপর ভেবে? হাজেরা বেগম একটু হাসলো। হাতে থাকা কাপড় ভাঁজ করে আলমারিতে রাখতে রাখতে বলল, মেয়েটা আমার খুব নাজুক, বরাবরই সহ্য ক্ষমতা কম, তাই একটু একটু অভিমান হয়। তবে আয়রার কথা ভাবলে মনে হয় আজ যদি আমার নাতি নাতনির সাথে এরকম হতো, তাই বেশি রাগ আসে না। আমিনা বেগম নুবার মায়ের কথাই সন্তুষ্ট হলো। তারা পাশাপাশি বসে আরো কিছু সময় কথা বলল। এদিকে আয়রা ড্যাব ড্যাব করে নুবার দিকে তাকিয়ে আছে। নুবা ছোট ছোট চোখ করে আয়রার দিকে তাকিয়ে আছে, যেন দুজনে চোখে চোখে কথা বলছে। আয়রা মাথা নেড়ে চেড়ে বুঝালো, কিরে ভাই, দুধ কবে দিবি? আর কত না খেয়ে থাকবো? নুবা যেন চোখ গরম করে বুঝালো, বললেই হলো নাকি 2-3 বাচ্চার মা হয়েছি আমি, যে তুই চাইলেই দুধ দিয়ে দিব? হ্যাঁ যে। এভাবেই দুইজন দুইজনের দিকে শুভদৃষ্টি করতে লাগলো। অনেকটা সময় পর আমিনা বেগম উঠে দাঁড়ালো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, রাত অনেক হয়েছে, এখন যাই। আসেন দাদু ভাই।
বলে আয়রাকে কোলে নিতে লাগলো। নুবা আমিনা বেগমকে থামিয়ে দিয়ে বলল, থাক, আমার কাছে থাক চাচি। হাজেরা বেগম আয়রার গাল টেনে বলল, এত ফাজিল! রাত কয়টা বাজে? ঘুমাচ্ছিস না কেন? হুম। আয়রা গাল টানায় ঠোঁট ফুলালো। পরপরই চোখ মুখ খিসে কেঁদে উঠল। হাজেরা মুখে হাত দিয়ে বলল, বাপরে বাপ, ছোট মরিচে কি ঝাল! কিছু বলাও যাবে না। নুবা মেকি হাসলো মায়ের কথায়। মাকে শাসিয়ে বলল, যাও তো মা, আয়রা বাবুকে আর পচিও না, বেচারি লজ্জা পাবে না। নুবা উঠে বসলো। আয়রাকে কোলে নিয়ে শখানিক চুমু খেয়ে বলল, ঘুমান, অনেক রাত হয়েছে, না হলে পরে ভাব আসবে আর তোমাকে ধরে নিয়ে যাবে। আয়রা নুবার বুকের সাথে মিশে আস্তে আস্তে চোখ বন্ধ করলো। হাজেরা বেগম পাশে শুয়ে শুয়ে বলল, আমি শুয়ে পড়লাম, ওর দাদি ওকে নিতে আসলে দিয়ে দিস। বলে তো গেল পরে ওকে নিতে আসবে। নুবা মাথা ঝুঁকিয়ে বলল, চাচি আসলে আমি ওকে দিয়ে দিব, তুমি ঘুমাও। আয়রা সময়ের ব্যবধানে ঘুমিয়ে গেল। মিনিট খানিক পার হতেই দরজার কেউ এসে কড়া নাড়ল। নুবা ভাবলো হয়তোবা চাচি, তাই মৃদু কণ্ঠে বলল, ভেতরে আসো চাচি। তবে আমিনা বেগমের বদলে আরহাম ভিতরে প্রবেশ করলো। এসেই কোনো সতর্কবার্তা ব্যতীত খপ করে মেয়ে কোলে নিয়ে নিল। হঠাৎ এমন হওয়ায় নুবা কিছুটা চমকে উঠল। আরহাম ঝড়ের গতিতে এসে তুফানের গতিতে মেয়েকে নিয়ে চলে গেল। আরহামের এরকম খাপছাড়া আচরণে নুবা অসন্তুষ্ট হলো। তার কাছে মনে হলো যেন তার মেয়েকে সে খেয়ে ফেলছে। এসেই তাই খাবলা মেরে মেয়েকে নিয়ে নিল। কেটে গেছে 2-3 দিন। ঘরের জানালার পাশে চুপচাপ বসেছে নুবা। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। এই কয়দিনে অনেক কিছু বদলে গেছে, কিন্তু তার মনের অস্থিরতা যেন একটু কমেনি। প্রতিদিনের মতো না চাইলেও কোনো স্বার্থ ব্যতীত নুবাকে লড়াই করতে হচ্ছে। বাইরে বিকেলের নরম রোদ পড়েছে, অথচ তার হৃদয়ে জমে আছে একরাশ অন্ধকার। কেন তার জীবনটা এমন হলো? বাকি সবার মতো হাসি খুশি হলে কেমন হতো? নুবার সুন্দর জীবনের অর্ধ অংশ নষ্ট করেছে আরাপ। না পারে বলতে, না পারে সহ্য করতে। নুবার ভাবনার ভেতরে হঠাৎ করে দরজায় মৃদু শব্দ হলো। অজান্তেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। বাইরে থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকিয়ে অবাক হলো। আরহাম এসেছে, তবে কেন? সে তো আসে না। তার মেয়ে এই রুমে থাকলেই আসে। নুবার সাথে আরহামের কথাও হয় না, খাবার টেবিলে দেখা হয়। মাঝে মাঝে আয়রা কান্না করলে শুনতে পায়। এতটুকুই তার জীবনের, আরহাম আর তার মেয়ের অস্তিত্ব। নুবা মাথার কাপড় টেনে এগিয়ে আসলো। হঠাৎ উঠে দাঁড়ানোতে বুকটা চিনচিন করে উঠল তার। তবু এগিয়ে আসলো সে। মৃদু কণ্ঠে বলল, আপনি যে, কোনো সমস্যা? আরহাম উত্তর দিল না, তবে পরপর বিছানার উপর একটা নয়, দুইটা নয়, 8টা টাকার বান্ডিল ছুঁড়ে মারল। দেখেই বোঝা যাচ্ছে সব 1000 টাকার নোট। নুবা হতভম্ব হলো। কিছু সময় টাকার দিকে তাকিয়ে থেকে নীরবতা ভেঙে বলল, এগুলো কি? আরহাম শান্ত ও গম্ভীর কণ্ঠে বলল, তোমার কাজের ফল ছিল পেটের সামান্য উপহার। 8 লাখ আছে, বাকিটা কাজ শেষ হলে তুমি মন মতো চেকে বসিয়ে দিও। নুবা হতভম্ব হলো। আজ নিয়ে প্রায় 4 দিন সে দিনগুলো কাঁটার উপর দিয়ে পার করে আসছে। এর বিনিময়ে তার উদারতাকে টাকার বিনিময়ে কেনা হচ্ছে। নুবার হাসি পেল। নুবা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আপনার কি মনে হয় আমি এগুলো টাকার জন্য করছি? আরহাম নুবার ক্লান্ত মুখের দিকে তাকালো। পরপরই বলে উঠল, অফকোর্স, তোমাকে দিয়ে তো আর ফ্রি ফ্রি এসব করাতে যাব না। নুবা সময় নিয়ে নরম কণ্ঠে বলল, আপনি অসুস্থ মস্তিষ্কের হলো ভেবেছিলাম মনটা পরিষ্কার আছে, তবে আপনিও বুঝিয়ে দিলেন টাকার অহংকার কখনো কাউকে রেহাই দেয় না। টাকা আছে বলে অহংকারের সাথে আমার সিদ্ধান্তকে কিনে নিতে চাইলেন। পরপরই নুবা বিড়বিড় করে বলল, আপনার ভাই এক চরিত্রহীন অহংকারী, আর আপনি তো তার থেকেও খারাপ টাকা দিয়ে মানুষের ভালোবাসার সত্যতা, উদারতা কিনতে চাইছেন। মনে করছেন এগুলোর বিনিময়ে সব ঋণ শোধ করবেন। ভেবেই হাসল নুবা। বরাবর বাবার মৃত্যুর পর নুবা একটু দুর্বল। চোখের সামনে বাবার ছেঁড়া ফাটা শরীর দেখে সে নুয়ে পড়েছিল। সেই ধাক্কা সে এখনো ভোলেনি, তাই সে ভীতু। সহ্য ক্ষমতা কম, তবে সে লোভী না। আপনার এই টাকা আপনার কাছেই রেখে দিন, ভবিষ্যতে কাজে আসবে, আমার দরকার নেই।
নুবার কথা আরহামের মাথায় না ঢুকলেও তখন বলা আপনি অসুস্থ মস্তিষ্কের কথাটা শুনে বেশ ক্ষেপে গেল আরহাম। তবে কিছু বলল না, শুধু নুবাকে শাসিয়ে গেল। আমি অসুস্থ তাও তোমাকে এখনো বুঝিয়ে দিতাম। তবে তোমার ভাগ্য ভালো, তুমি এখন আমার বিয়ের বেঁচে থাকার একটা অংশ। না হলে বলেই নুবাকে শাসিয়ে রেখে গেল। নুবা চুপচাপ ওখানেই দাঁড়িয়ে রইল। হাজেরা বেগম রুমে প্রবেশ করে বিছানায় এত টাকা দেখে অবাক হলো। ভুরুকুসকে বলল। এসব কি নুবা? নুবা ক্লান্ত কণ্ঠে বলল। আয়রার বাবা দিয়ে গেছে আমার উদারতার উপহার হিসেবে। হাজেরা বেগম কিছুটা ক্ষিপ্ত হলেন, রাগী কণ্ঠে বললেন। তারা নিজেকে কি মনে করে? টাকা দিয়ে সবকিছু কেনা যায়? নুবা হেসে বলল। তোমারও যদি এই টাকার প্রয়োজন না হয় তবে চারটা তাকে ফিরিয়ে দিয়ে আসো। তুই যে দিয়ে আয়, আর বলে আয় যাতে এই টাকা দিয়ে তার মেয়ের জন্য মা কিনে আনে। বলেই হাজেরা বেগম রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল। নুবা টাকাগুলো গুছিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে আসলো। আসতে পারি চাচি? আয় বলতে হয়। নুবা ভিতরে প্রবেশ করে দেখলো আমিনা বেগম মুখে রুমাল বেঁধে রুমে নতুন চাদর পাচ্ছে। নুবা মুচকি হেসে বলল। মাকে বললেও তো পারতে, তুমি এসব করছো যে? সব কি সবাইকে বললেই হয়? তোর মাকে সব বললে আমি কি করব? নুবা উত্তর দিল না। চাদর পাতা হয়ে গেলে বিছানায় যেয়ে বসলো। আমিনা বেগম নুবার সামনে বসে বলল। হঠাৎ এলি যে, কি হয়েছে? বুকটুক ব্যথা করছে নাকি কোনো সমস্যা হয়েছে? নুবা টাকাগুলো বিছানায় রেখে বলল। সেটা তো হচ্ছে, তবে অন্য কাজে এসেছি। আমিনা বেগম টাকাগুলো দেখে ভুরু কুঁচকে নিল। নুবা ক্লান্ত কণ্ঠে বলল। তোমার ছেলে দিয়ে গেল। আমার কাজের বিনিময় এই টাকা দিয়ে ঋণ শোধ করতে চাইছিল। তার মতে আমি টাকার জন্য এসব করেছি। বলতে বলতে নুবার চোখ গড়িয়ে পানি পড়ল, তবু ঠোঁটে হাসি টেনে বলল। জানি না চাচি, কোনো এমন মেয়ে আছে কি না যে নিজ বুকের দুধ পান করানোর বদলে টাকা উসুল করবে, কোনো বাচ্চার পেট ভরার বদলে উপহার হিসেবে টাকা নেবে। তবে আমি পারবো না, তাই তোমার কাছে আসলাম। ছেলের কর্মকাণ্ডে আমিনা বেগমের রাগ হলো। নুবা যে কষ্ট পেয়েছে আমিনা বেগম টের পেল, তাই বিনতির কণ্ঠে বলল। ওর কথায় কষ্ট পাস না মা, ছোটবেলা থেকে অন্য দেশের মাটিতে বড় হয়েছে তো, তাই হয়তো বা বুঝতে ভুল করেছে। তবে আর এরকম কিছু হবে না, তুই ভুল বুঝিস না। নুবা টাকাগুলো এগিয়ে দিয়ে বলল। তোমার ছেলের সামনে যে দুটো কথা বলার সাহস আমার নেই, তবে তুমি তাকে টাকাগুলো দিয়ে বলবে যে এগুলো আমি আয়রাকে দিয়েছি। অবশ্য আমি জানি না আয়রা আর আমার ভিতরে কি সম্পর্ক, বা এই সম্পর্কের নাম কি দিব। তবে যদি ধরি আয়রার কাছের কেউ, এই হিসাবটা ধরেই ওকে এই উপহারটা দিলাম। এই টাকা ওর কাছে লাগবে। আমার কাছে মূল্যবান কিছু নেই যে ওকে দিব। না হয় ওর বাবার টাকায় ওকে ফিরিয়ে দিলাম। আশা করি ও নিরাশ হবে না। বলেই উঠে দাঁড়ালো নুবা, আর একটি শব্দ ব্যয় না করে চলে আসলো। আমিনা বেগম কর্কশ কণ্ঠে বলে উঠল। তোকে কে বলেছে নোবাকে আগ বাড়িয়ে টাকা দিতে? ওই মেয়েটাকে তোমার এরকম মনে হয়? তোমার টাকা তোমাকে মোবারক করে গেছে ও। বলেই বিছানায় টাকাগুলো ছুঁড়ে মারলো আমিনা বেগম। আরহামের প্রচন্ড রাগ হলো। এই মেয়ের কত বড় সাহস, তার দেওয়া জিনিসকে অবজ্ঞা করছে। আমিনা বেগম ছেলেকে শাসিয়ে বলল। নোবার থেকে দূরে থাকবে আরহাম। আমি চাই না মেয়েটা তোমার ব্যবহারে কষ্ট পাক, নিজেকে ছোট ভাবুক। আমি যাতে না দেখি তুমি ওর আশেপাশে ঘেঁষেছ, মনে থাকে যেন। আমিনা বেগম রুম থেকে বের হতেই আরহাম চোখ বন্ধ করে নিজ রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। নুবা বুকে বালিশ চেপে শুয়ে আছে। বাইরে থেকে ভেসে আসছে বিয়ের আমেজ। আর মাত্র কিছুদিন তারপর গায়ে হলুদ। অলরেডি বাসায় মেহমান আসা শুরু হয়েছে। আমিনা বেগম এই সব নিয়েই ব্যস্ত, তাই হাজেরা বেগমের মেয়ের দিকে খেয়াল রাখতে হচ্ছে। তবে মেহমানের আগমনে নুবার দেখাশোনার খেয়াল রাখার দিকটায় একটু হলেও ঘাটতি পড়েছে। গত 3 ঘন্টা আগে নুবাকে ব্রেস্ট পাম্প দেওয়া হয়েছে। সেই থেকে নুবার বুকে অসহ্যময় যন্ত্রণা হচ্ছে। এখন বুকে পাম্প দিলেই মনে হয় শরীরের ভিতরের শিরাগুলো কেউ উপড়ে টেনে ফেলছে। অধৈর্য হয়ে গেছে নুবা, সহ্য বাইরে হয়ে যাচ্ছে সবকিছু। নুবা শুয়ে শুয়ে গুঙাচ্ছে, তবে শব্দ করতে পারছে না।
এখন বুকে ব্যথা থাকায় জোরে শব্দ করে কথা বললে বা কান্না করলেও বুকে চাপ পড়ে। নুবা নিজেও জানতো না নুবা এভাবে ফেঁসে যাবে, এটা এতটা কষ্টদায়ক হবে। একটু আগেই হাজেরা বেগম রাগারাগি করে গেছেন, কারণ সে 100 বার বলেছিল না করে দিতে, কিন্তু নুবা শুনছিল না। তাই সে বলে গেছে, একদম আমার সামনে কান্নাকাটি করবি না। তোকে বলিনি আমি? এই ব্যাপারে তুই কি শুনেছিলি? আমার কথা এখন একদম কান্নাকাটি করবি না, না হলে গলায় ফাঁস দিয়ে তোকে ঝুলিয়ে রাখবো। কথাগুলো ভাঙা কণ্ঠে বলেছে হাজেরা বেগম। এই সপরিবারের উপর তার প্রচণ্ড ক্ষোভ, কারণ সবাই বলেছিল শুরু ওষুধই তো খাবে, তাছাড়া কিছু হবে না। কিন্তু তার মেয়েটা যে এখন গলা কাটা মুরগির মতো ছটফট করছে, এটা কেউ কি ভাগ করে নেবে? এই দুঃখে রাগ ফুরিয়েছে মেয়ের উপর। সে তো জানে তার মেয়েটা সারা রাত বুকের যন্ত্রণায় ঘুমাতে পারে না। সে তো মা, সে তো বুঝে তার মেয়েটার কষ্ট। হাজেরা বেগম ব্যস্ত হাতে কাজ করছিল, তখনই আমিনা ব্যস্ত পায়ে হেঁটে আসলো। তাড়াতাড়ি কণ্ঠে বলল, নুবা কি দুপুরে খাবার খেয়ে ওষুধ খেয়েছে? হাজেরা বেগম শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, খেয়েছে। তাহলে তুমি উঠো এখান থেকে। যে নুবার বুকে একটু আমিনা বেগমের কথা শেষ হওয়ার আগে হাজেরা বুঝে গেল সে কি বললে, তাই কাট কণ্ঠে বলল, ওর বুকে ব্যথা করছে। তাও একটু তো পাম্প দিতে হবে তো। হাজারা না হলে সমস্যা হবে না? যাও, তুমি এগুলো রেখে উঠো। আমি তানিয়াকে বলছি এগুলো করতে। আমার হাতেও কাজ না হলে আমিও যেতাম। বলে আমিনা বেগম চলে গেল। হাজেরা বেগম রেগে রান্নাঘরে বটি ফেলে রুমে গেলেন। এইমাত্র মরিচ কেটেছে, সেই হাত ধুলেন না তিনি। রুমে যেয়ে দেখলেন নুবা গুটিসুটি মেরে বালিশে মুখ গুজে শুয়ে আছে। হাজেরা বেগম যে মেয়ের হাত ধরে টেনে উঠালেন। ওঠ। নুবা চোখ তুলে মায়ের দিকে তাকালো। হাজেরা বেগম হাতে ব্রেস্ট পাম্প নিয়ে কোনো সতর্কতা ব্যতীত নুবার নাজুক জায়গায় হাত দিল। নুবা তিরতির করে কেঁপে উঠল, কম্পিত কণ্ঠে বলল, মা, এখন না, আমার পুরো বুক ঝিরঝির করছে। হাজেরা বেগম মেয়ের কথা শুনলেন না, রাগী কণ্ঠে বললেন, মর তুই। মরলেও তাদের কি? তাদের তো নিজের স্বার্থ রক্ষা করতে হবে। হাজেরা বেগমের বেশ খারাপ লেগেছে, বলল, মেয়েটা তার অসুস্থ, তারপরেও কিভাবে একই কাজ করতে বলে? ওদের উপর রাগ না তুলতে পেরে মেয়ের উপর তুলছে। নুবা কাঁপতে থাকা হাত দিয়ে তার মাকে সরিয়ে দিতে চাইল। চোখের পানি নাকের পানি এক করে বলল, অনেক কষ্ট হচ্ছে মা, প্লিজ তুমি অন্তত পক্ষে আমার দিকটা বোঝার চেষ্টা করো। নুবার কান্না দেখে হাজেরা বেগম ব্রেস্ট পাম্পটা ছুটে ফ্লোরে ফেলে দিল। মেয়ের সাথে তিনিও হু হু করে কেঁদে উঠল। মেয়ের দুই গাল আঁকড়ে ধরে বলল, তোকে 100 বার না বারণ করেছিলাম আমি? তুই বুঝতে পারছিস? যেখানে তুই মাই হসনি, সেখানে শুধু ওষুধের মাধ্যমে এসব করা হচ্ছে। কতটা ক্ষতি হচ্ছে তোর। এখন কি এই কষ্টের ভাগ কেউ নেবে? নুবা বিছানায় লুটিয়ে পড়ল। এমনিতেই তার একটু আধটু ব্যথা পেলে মাথা ঘুরে ওঠে, এর ভেতরে এত জ্বালা আর সহ্য হচ্ছে না তার। এর থেকে ভালো মনে হচ্ছে একটা বিয়ে করে নিত সে, বাচ্চাও নিয়ে নিত। বাচ্চা হলে তারপর দুইজনকে একসাথে বুকের দুধ দিত। এটাও মনে হয় এই কৃত্রিমভাবে তৈরি করা থেকে সহজ ছিল। হাজেরা বেগম রুম থেকে বের হয়ে গেল। মেয়েটার জ্বালা যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। নুবা সহ্য করার চেষ্টা করলো, তবে 3 থেকে 4 বার পাম্প দেওয়ায় ব্যথা এখন আরও বেড়েছে। আর সে মাত্র একদিকে আসছিল। হঠাৎ নুবার গুনগুন কান্না শুনে রুমে প্রবেশ করলো। নুবাকে এভাবে কান্না করতে দেখে চমকে উঠল। কিছুটা বিচলিত হয়ে বলল, এই নুবা, কি হয়েছে তোর? নুবা ভাঙা কণ্ঠে বলল, অনেক ব্যথা হচ্ছে আপু, তোমরা কেন আগে বলনি? এত কষ্ট হয় কেন বলনি? তাহলে আমি কখনই রাজি হতাম না। বলেই নুবা কাঁদতে লাগলো। আর সে বেশ ভয় পেয়ে গেল, না পেরে তার মাকে ডাকতে গেল। মা, নুবা কান্নাকাটি করছে, তুমি একটু এসে দেখো তো কি হয়েছে। রুমে সবাই হাজির হয়েছে। কয়েকজন মেহমান এসেছে, কানাঘুষা করছে। এর আবার কি হলো? আমিনা বেগম নুবার বেহাল অবস্থা দেখে রুম থেকে সবাইকে বের করে দিল। মোবাইলটা নিয়ে ডক্টরের কাছে কল করলো। 3 বার রিং হতেই নাইম সাহেব ফোন উঠিয়ে সালাম দিল।
আমিনা বেগম সালামের উত্তর নিয়ে বলল, ভাইজান, আপনি তো বলেছিলেন কোনো ক্ষতি হবে না, কিন্তু নোবার তো বুক ব্যথা হচ্ছে। মেয়েটা অনেক কান্নাকাটি করছে। নাইম সাহেব শান্ত কণ্ঠে বললেন, চিন্তার বিষয় নেই, হয়তোবা বাইরে থেকে কোনো অজানা বস্তু শরীরে প্রবেশ করায় শরীর প্রতিক্রিয়া করছে, এমন হবেই। ওকে রেস্ট রাখুন। মেয়েটা অনেক কান্নাকাটি করছে, ফার্মেসি থেকে কোনো ওষুধ এনে দিব? নাইম বিরক্তি নিয়ে বলল, আরে না, সমস্যা হবে। রাতে ওষুধের সাথে ব্যথার ওষুধ আছে, ধৈর্য ধরতে বলুন, সব ঠিক হয়ে যাবে। ব্যথায় বেস্ট পাম্প করতে দিচ্ছে না, কি করব? আয়রাকে দিয়ে সাকলিং করান। বেশি সমস্যা হলে ব্রেস্ট পাম্প দেওয়ার দরকার নেই। নোবা দাঁতে দাঁত খিঁচে শুয়ে আছে। না বসে শান্তি, না শুয়ে। শরীরের ভিতরে অশান্তি থাকলে কি ঘুম আসে? হাজেরা বেগম পাশে বসে আছে। আমিনা নোবাকে শান্ত করছে। কান্না করিস না। নোবা বিড়বিড় করে বলল, আমি ওই বালচাল আর করব না, আমার কষ্ট হয়। নোবার কাট কাট গলার শব্দ আমিনা বেগম বুঝতে পারল নোবা ব্যথায় উল্টাপাল্টা বকছে। ডক্টরকে বলেছি তোর কষ্ট হলে ওইসব দরকার নেই বলেছে। নোবা যেন আমিনা বেগমের কথায় একটু শান্ত হলো। রাতের দিকে ওষুধ খাওয়ার পর নোবা একটু শান্তি পেল। সারাদিনের অত্যাচারের পর একটু শান্তিতে ঘুম দিল। মেহেরিমা সকাল সকাল পায়ের উপর পা তুলে কফি খাচ্ছে। সে খেতে খেতে তার মাকে জিজ্ঞেস করলো, মম, ওই মেয়েটার কি হয়েছিল চাচিকে জিজ্ঞেস করেছিলে? মেয়েটার মা বলল, না, তোর চাচি কিছু বলেনি। মেহেরিমা আরাফের চাচাতো বোন। দেখতে খুবই সুন্দর, যেমন রূপ তেমন পা অব্দি চুল। তবে একটা জিনিসের কমতি আছে, তা হলো ভদ্রতা। খুবই অভদ্র, মানে অহংকারী। হবেই বা না কেন? যেমন বাপের টাকা আছে তেমনই রূপও আছে। তার ছোট একটা ভাই আছে, মাহাদি। তারা কালকেই এখানে এসেছে। আরহাম সকাল সকাল ঘুম থেকে উঠে নিচে আসলো। তার ঘুম ভালো হয়নি, কারণ মেয়েটা প্রচণ্ড জ্বালাতন করেছে। আরহাম লিভিং রুমে এসে বসলো, তবে শান্তি পেল না, কারণ তার চাচি আর তার চাচাতো বোন বসে আছে। আর বরাবরই তার বেশি মানুষ পছন্দ না। তার উপর এরকম আত্মীয়দের সে দুই চোখে সহ্য করতে পারে না। এর অবশ্য কারণও আছে। মেহরিমা আরহামকে দেখে এগিয়ে আসলো, কারণ তার কোলে আয়রা। এসেই হেসে বলল, গুড মর্নিং ব্রো। আরহাম শুরু ছোট্ট করে হুম বলল। মেহেরিমা আয়রার দিকে তাকালো, তার গাল টেনে বলল, আহা, কিউট বেবি। আরহাম মেয়েকে সরিয়ে নিয়ে বলল, ডোন্ট টাচ হার। আমি মোটেও বরদাস্ত করবো না এসব। মেহেরিমা কপাল কুঁচকে বলল, কেন? মনে হচ্ছে আপনার মেয়েকে খেয়ে ফেলছি। আমার তো মনে হচ্ছে আমাদের দেখে আপনি খুশি হননি ভাই। আরহাম মুখের ওপর বলে উঠল। একদম ঠিক ধরেছ। মেহেরিমার মুখ চুপসে গেল। তবে মেহেরিমার মা মারিয়া মির্জা এগিয়ে আসলো, কৌশল বিনিময় করে বলল, কবে বাড়ি ফিরলি? একবার দেখাও করলি না। তার উপর কাল থেকে এসেছিস, কথাও বলিস নাই। আবার নাকি বিয়ে করে বাচ্চা নিয়ে এসেছিস। ব্যাপার কি? বউ কোথায়? তোর মা বলল সে নাকি আসেনি। এতগুলো প্রশ্ন শুনে আরহাম একরাশি বিরক্তি নিয়ে বলল, কারোর সাথে ফালতু পাঁচিল পেরে সময় নষ্ট করতে আমি মোটেও ইচ্ছুক নই। মারিয়া মির্জা রাগী কণ্ঠে বলল, অভদ্রই রয়ে গেলি। শুধু শুধু কি আর ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করেছিল? আরহাম ক্ষিপ্ত চোখে মারিয়া মির্জার দিকে তাকালো। উনি কিছুটা ভয় পেয়ে গেল। আরহাম হুঙ্কার ছেড়ে বলল, হিউ, তোরটা খাই আমি? আমাকে নিয়ে কথা বলার সাহস কি করে হয়? তোকে তো। বলেই রুখে গেল। আরহাম মারিয়া মির্জা পিছিয়ে গেল। এর ভেতরে আমিনা বেগম ছুটে আসলো, আরহামকে ধাক্কা দিয়ে দূরে ধমক দিয়ে বলল, আরহাম, চাচি হয় তোর, মুখ সামলে কথা বল। আরহাম রাগী কণ্ঠে বলল, তুমি আমাকে বাড়িতে ডেকেছ? তোনেদের কেন ডেকেছ? যদি একবারে বলতে বিয়ের অনুষ্ঠানের জন্য আমাকে বাড়ি ফিরতে পায়ে তোলাচ্ছ, তবে আমি কখনই আসতাম না। আমিনা বেগম ছেলের মুখের ওপর আলতো করে থাপ্পড় মারল। ভাঙা কণ্ঠে বলল, হায় আল্লাহ, চুপ কর, দয়া করে তুই রুমে যা বাবা। আরহাম এক পলক মারিয়া মির্জার দিকে তাকিয়ে বলল, এই মহিলাকে আমার থেকে দূরে থাকতে বলবা, মাইন্ডেড। বলেই আরহাম আয়রাকে নিয়ে চলে গেল। আমিনা বেগম কপালে হাত চেপে বসে পড়ল। বিড়বিড় করে বলল, মারিয়া, কিছু মনে করিস না, জানিস তো একটু সমস্যা ছেলেটার।
মারিয়া ভীত কণ্ঠে বলল, ভাবি, তুমি এই শুভ সময়ে তোমার এই ছেলেকে ডেকে নিজের হাতে ছোট ছেলের বিয়েতে অলক্ষী ডেকে এনেছো। আমিনা শুধু কপাল চাপড়ালো। এখন তার কাছে মনে হচ্ছে আরহামকে না ডাকাই উত্তম ছিল। আরাফ এসে প্রথমে চাচিকে জড়িয়ে ধরল, মিষ্টি হেসে বলল, মাই সুইটহার্ট চাচি, কালকে রাতে এসে দেখি ঘুমিয়ে পড়েছিলেন। তোর অপেক্ষায় ছিলাম, তুই তো দেরি করে ফিরলি। তা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুই? পরপরই তারা অনেক কথা বলল। আরাফের চাচা আসেনি, গায়ে হলুদের দিন আসবে। আরাফ চাচির সাথে কথা শেষ করে মেহেরিমার দিকে তাকালো। মেহেরিমা আরাফের দিকে ফিরেও তাকালো না, চুপচাপ সরে গেল। কারণ কেন জানি এদের বনে না মারিয়া মির্জা আরাফের ব্যবহারে খুশি হয়ে সুনামের পঞ্চমুখী হলো। তুই কত ভদ্র বাবা, তোর বড় ভাইটা এরকম জল্লাদ কেন? আমিনা বেগম নুবার মাথায় হাত বুলিয়ে বলল, বলেছিলাম কি আয়রাকে ফিট করাতে, যদি তোর ভালো লাগে তবে। নুবা শান্ত কণ্ঠে বলল, সমস্যা নেই, নিয়ে আসো চাচি, এখন তো খারাপ লাগছে না। আমিনা বেগম হালকা হাসল। আরহাম ছাদে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে, মেজাজটা তার টঙে উঠে আছে। ভেবেই অসহ্য লাগছে, 2 দিনের ভিতরে আত্মীয় স্বজন দিয়ে বাড়ি ভরে যাবে। তার ইচ্ছা হচ্ছে চলে যেতে, তবে মেয়েটার কথা ভেবে চুপ আছে। পরপরই আরহাম ভেবে উঠল, নুবাকে নিয়ে যদি চলে যায়। আবারও ভাবলো নুবা যাবে না, আবার ভাবলো ওর কথাই হবে নাকি। কিন্তু না, আরহাম এখন ফিরে যেতে চাইছে না। ওখানে গেলে তার মস্তিষ্ক আরও শূন্য পড়ে যায়, মেয়েকে ঠিকমতো সামলাতে পারে না। আরাফের ভাবনার ভেতরে পিছন থেকে মেহেরিমা বলে উঠল, সিগারেটও খান আপনি? আরহাম মুখ দিয়ে বিরক্তিকর শব্দ বের করে বলল। মেহেরিমা এগিয়ে এসে বলল, এতে জানেন আয়রার সমস্যা হতে পারে। Just shut up. Get out of here. মেহেরিমা মুচকি হেসে বলল, চাচি দেখি ঠিকই বলেছেন, আপনি মানসিকভাবে অসুস্থ। ভালো কথাও আপনার কাছে খারাপ লাগে। আরহাম ঠোঁট বাঁকিয়ে হাসল। পরপরই সিগারেটে শুক টান দিলে বলল, মা ঠিকই বলেছে। বলেই সিগারেট বাম হাত থেকে ডান হাতে নিয়ে মেহেরিমার গলায় চেপে ধরল। পরিস্থিতি বোঝার আগেই মেহেরিমার গলা অর্ধ পুড়ে গেল। সে ভয়ে দুটো ফাল দিয়ে দূরে সরে গেল। আরহাম সিগারেটের শেষ টান দিয়ে পায়ের তলে পিষে বলল, তুমি জানো না আমি কে? তোমাকে কোপানোরও ক্ষমতা রাখে। নিজের ভালো চাইলে আমার ভালো ভাববে না। ইটস বেটার ফর ইউ টু স্টে অ্যাওয়ে ফ্রম মি। বলেই আরহাম পকেটে হাত গুজে চলে গেল। মেহেরিমি গলায় হাত চেপে আরহামকে কিছু বিচ্ছিরি বকা দিল। আরহাম শুনলে হয়তোবা আজ তার শেষ দিন হতো। মেহেরিমা বিড়বিড় করে বলল, আস্ত সাইকো। বলেই মেহেরিমা নিচে চলে গেল। এদিকে পানির ট্যাঙ্কের পিছনে আরশি আর নুবা মুখে হাত চেপে দাঁড়িয়েছে। আয়রা ঘুমাচ্ছে, তাই ফিট করাতে হবে না দেখে আর নুবার একটু ভালো লাগছিল, তাই আরশিকে নিয়ে ছাদে এসেছিল। কিন্তু আসার পরপরই দেখে আরহাম ছাদে এসেছে, তাই তারা চুপটি করে একপাশে দাঁড়িয়েছিল। এর ভেতরে মেহেরিমার সাথে এরকম হতে দেখে তারা দুজনই হতভম্ব হয়ে গেছে। নুবা মুখ থেকে হাত সরিয়ে বলল, তোমার ভাই পাগল নাকি? আরশি শুকনো ঢোক গিলে বলল, আমি কি জানি? ভালো কথা বললো, বেচারির গলা পুড়িয়ে দিল। ছ্যা। আরশি বিড়বিড় করে বলল, ভালোই হয়েছে, একটু সুন্দর দেখে সব জায়গায় ভাবনে। আরশির কথা শুনে নুবা মিটিমিটি হেসে বলল, তোমার অন্যের সৌন্দর্য দেখে হিংসে হচ্ছে বুঝি? তাও না, অবশ্য আমি কম সুন্দর নাকি? বলে আরশি ভাব নিল। নুবা চোখ ছোট ছোট করে আয়রার দিকে তাকিয়েছে। এই মেয়েটা অনেক ফাজিল। আমিনা বেগম নুবাকে বুঝিয়ে বলল, আর কত সময় বসে থাকবি? কাজ কাম আছে তো আমাদের। নুবা বিড়বিড় করে বলল। ও মুখ দিলে সুরসুরি লাগে, আমি কি করব? আমিনা বেগম কপাল চাপড়ালো। হাজিরা এগিয়ে আসলো, আয়রাকে নুবার কোলের ভিতরে সুন্দর মতো শুয়ে দিয়ে বলল, কিছু হবে না, যা বলছি তাই কর। নুবা শুকনো ঢোক গিলে আয়রাকে ফিট করাতে লাগলো। প্রথমবারের মতো আয়রা নরম ঠোঁটের স্পর্শে নুবা কেঁপে উঠল। এদিকে অনেক দিন পরে বুকের এরকম নরম অংশ পেয়ে আয়রা দুধ খাওয়ার জন্য উতলা হয়ে পড়ল। চকচক শব্দ করে খেতে লাগলো। নুবার যেমন যেমন সুরসুরি লাগলো, তেমন
আয়রার মুখের চকচক শব্দ শুনে হাসি পেল। এর ভেতরে আয়রা বুকের দুধ না পাওয়ায় কিছুটা রাগে নুবার বুক খামচে ধরল। নুবা চোখ বড় বড় করে আয়রার দিকে তাকালো, বিড়বিড় করে বলল, এত খামচে দিচ্ছ মা? আমিনা বেগম নাতনির হাত সরিয়ে দিয়ে বলল, পচা বুড়ি, খামচি দেয় না? বেশ সময় পার হলো। আয়রা এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। নোবা যেন ব্রেস্ট পাম্প থেকে শান্তি পেল। ওটার থেকে এটা হাজার গুণে ভালো। মেহেরিমা মুখে গু গোবর ঘষতে ঘষতে আরশিকে বলে উঠল, রুমের দরজা আটকিয়ে ওই মেয়ের সাথে চাচি কি করছে আরশি? আরশি একরাশ বিরক্তি নিয়ে বলল, যা ভালো তাই করুক, তোমার কি? মানে সত্যিই কিছু করছে? আরশি একরাশ বিরক্তি নিয়ে বলল। ছি ছি, তোমার মাইন্ডে কি সব ঘুরে বলো তো? আরশি চলে যেতে লাগলে মেহেরিমা আরশিকে টেনে ধরে বলল, আরে বলে যা না, চাচি ওই মেয়েটার একটু বেশি খেয়াল রাখে। কারণ নুবা আয়রার জন্য অনেক জরুরি, তাই। বলেই আরশি চলে গেল। মেহেরিমা মুখে ফেস প্যাক মাখতে মাখতে ভাবল, জরুরি, জানতেই হবে এই জরুরি ব্যাপারটা কি। তখন রাত প্রায় 11টা নাগাদ। নুবা আয়রাকে কোলের ভেতর নিয়ে বসে আছে। এদিকে আয়রা নুবার বুকে ইচ্ছে মতো জেদ প্রশমন করছে, কারণ সে গত 10 থেকে 20 মিনিট ধরে টেনেও কিছুই পাচ্ছে না। এত কষ্ট করার পরেও ফল সে শূন্যই পাচ্ছে। নুবা আয়রার গাল ছুঁয়ে বিড়বিড় করে বলল, কোনোদিনও ভেবেছেন এই সামান্য আমিটা মালিকের সন্তানকে বুকের সাথে আগলে রাখবে? আপনাকে নিয়ে এত জ্বালা সহ্য করবে? আয়রা হয়তোবা খাওয়ার ভেতরে নুবার ছোঁয়ায় বিরক্ত হলো। মুখ দিয়ে চকচক শব্দ বের করলো। নুবা মুচকে হাসলো। আয়রাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিল। তার হাতে পায়ে শত শত চুমু খেয়ে বলল, দেখেন ম্যাডাম, আয়রা মামুনি, আপনার জন্য আমি বিয়ে না করে, বেবি জন্ম না দিয়ে মা হওয়ার অনুভূতি নিচ্ছি। কেন জানি মনে হচ্ছে আপনি আমারই। তবে সত্যি বলতে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। পরপরই আয়রার কানের কাছে যেয়ে ফিসফিস করে বলল, আপনি অনেক অনেক দোয়া করবেন এই আন্টির জন্য, যে যাতে আপনার মতো সুন্দর একটা বাবু পায়। আপনার মতো নাদুস নুদুস বাচ্চা আমার কাছে মিষ্টির ডিব্বা লাগে, একদম খপ করে খেয়ে ফেলতে ইচ্ছে করে। নুবা নিজের কথা নিজে শুনেই হাসতে লাগলো। অতঃপর মিটমিট করে হেসে বলল, আপনাকে বুকের আদলে নিয়ে আনকমফোর্টেবল ফিল করা আমিটাকেও এখন আপনাকে বুকের সাথে লেপ্টে ধরে রাখতে ইচ্ছে হয়। হয়তোবা সেদিন আপনার স্বভাবকে নাক ছিটকিয়েছিলাম, আল্লাহর পছন্দ হয়নি, তাই শাস্তি হিসেবে আমাকে এই সব করতে হচ্ছে। তাহলে কি দরকার ছিল আমি রাজি হয়ে যাওয়ার, যেখানে আমি না করে ফেলেছিলাম? বলেন নাক বুঝি? অবশ্য আপনার নাকটা বাপের মতো সরু আর খাড়া। নুবা কথা বলতে বলতে আয়রাকে নিজের থেকে সরানোর চেষ্টা করলো। তবে দুষ্টু আয়রা আবারও নুবার বক্ষস্থল মুখে ভরে টানতে শুরু করলো। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আপনাকে আমি মা বলে ডাকবো, রাগ করবেন না তো? আসলে আমার সেই যোগ্যতা নেই আপনাকে মা বলার, তবুও বলবো। ওকে, ডোন্ট মাইন্ড, রাগ করবেন না। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই আয়রা। আমি জানি না এই কাজটুকু কতটুকু জায়েজ, তবে আমার মনে হয় না আপনার মতো নিষ্পাপ বাচ্চার পেট ভরে আমি কোনো পাপ করেছি। তবে আমার নিজেরই লজ্জা হয় সম্পর্কবিহীন। আসলে কি এটা বাস্তব? তবে আমি চেষ্টা করব স্বাভাবিক নিতে, কারণ আমি জানি না এটা পাপ না। নুবার আর আয়রার এরকম সুন্দর মুহূর্তে বাধা হতে মেহরিমা চলে আসলো। এসেই সে অদ্ভুত চোখে নুবার দিকে তাকালো। রুমে কেউ এসেছে বুঝতে পেরে নুবা পাতলা ওড়না নিয়ে আয়রা আর নিজেকে ডেকে নিল। মেহেরিমা দরজা চাপিয়ে দিল। নুবার দিকে চেয়ে থাকতে থাকতে তার দিকে এগিয়ে আসলো। নুবা কিছুটা বিব্রত অনুভব করলো। মিনমিন করে বলল, কোনো সমস্যা আপু? আপনি এখানে যে? মেহরিমা হেসে বলল, এই, তুমি সেই মেয়েটা না যার বাবা মারা যাওয়ার পর তার বউ আর মেয়েকে এই বাড়িতে রেখেছিল আশ্রিতা হিসেবে? লাস্ট দুইটা শব্দ মেহেরিমা টেনে বলল। নুবা ঠোঁট প্রসারিত করে বলল, হ্যাঁ, ঠিক ধরেছেন আপু। মেহেরিমা বিছানায় বসলো, কিছুটা অহংকার নিয়ে বলল, তোমাদের লজ্জা করে না? না মানে আমার চাচার টাকায় খাও থাকো, তার টাকায় নাকি কয়দিন পরে আবার কলেজেও পাস করবে। নিজের কি কাজ করে খেতে ইচ্ছে করে না? বিবেকে বাধে না এখানে থাকতে? তোমার মারও কি কোনো বিবেক নেই নাকি? নুবা উত্তর দিল না, শুধু মাথা নিচু করে রইল।
মেহরিমার কথায় তার প্রচণ্ড খারাপ লাগলো। নুবা আয়রাকে আরো আঁকড়ে ধরলো। পরপরই চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। পৃথিবীতে কথার আঘাতের চেয়ে কঠিন আঘাত আর নেই। মেহেরিমা আশেপাশে তাকিয়ে বলল, তার চাচু তো দেখি তোমাদের সব কিছুই গুছিয়ে দিয়েছে। বাহ, তুমিও বেশ পরিপাটি। আগে আসলে দেখতাম ছেঁড়া জামা পরে এখানে ওখানে ঘুরছো। এগুলো সব চাচু দিয়েছে না? একদম আরশির মতো ড্রেস জুতো পরে ঘোরো। এগুলো কি কিনে দিয়েছে, নাকি আরশি দিয়েছে তোমাকে, নাকি চুরি করেছো? নুবার টনক নড়ল, মিনমিন করে বলল, চুরি করিনি আপু। আরশি আপু এক ড্রেস 2 থেকে 3 বারের বেশি পরে না, তাই আমাকে দিয়ে দেয়। ও, ইউজ ড্রেস পরো। অবশ্য তোমাদের যোগ্যতা এতটুকুই, কোনো সেলফ রেসপেক্ট নেই নাকি? এখন তো বড় হয়েছো, নিজের পায়ে দাঁড়াতে পারো না? এখানে পড়ে আছো কেন? অবশ্য ফ্রি ফ্রি পেলে কারই বা কাজ করতে ইচ্ছে হয়। চাচু কামায় আর তোমরা বসে বসে খাও। নুবা একটা উত্তর দিল না। মানুষ এতটা কষ্ট দিয়ে কথা কি করে বলতে পারে তার জানা নেই। মেহেরিমা কথা শেষ করে আয়রার দিকে তাকালো, তাচ্ছিল্য করে বলল, শুনলাম নিজের উদারতা দেখিয়ে আয়রার জন্য দুধ মা হয়েছ। সত্যি কি উদারতা, নাকি আরহাম ভাইয়ের বউ হওয়ার স্বপ্ন দেখছো? যেহেতু আরহাম ভাই সাথে করে বউ নিয়ে আসেনি, এই সুযোগে বাজি মরতে চাইছ? কি সুন্দর পরিপাটি হয়ে বসে থাকো। হ্যাঁ, চাচি তোমার কত খেয়াল রাখে। ব্যাপার কি? নুবা শুকনো ঢোক গিলে কাতর কণ্ঠে বলল, এত নিচু মানসিকতা আমার না। তাই নাকি? আসলে সত্যি বলতে কি, আমার চাচির মাথায় জ্ঞান নেই। কোনখান থেকে উঠে আসা কোন মেয়েকে দিয়ে নিজের নাতনিকে ফিট করাচ্ছে। জাত ধর্ম বলতেও একটা কথা আছে, তাই না? নুবা ফুপিয়ে উঠল। মেহেরিমা তাকে এভাবে কথা শোনানোর কে? তবে সে কিছুই বলতে পারল না, শুধু বিড়বিড় করে বলল, আমি তো আর জোর করিনি তাদের। তারা যদি আমার জাত না দেখে, তবে আমি কি করব? মেহেরিমা ভুরু কুঁচকে বলল, বেশ অভদ্র তো তুমি, মুখে মুখে তর্ক করো। বয়স কত তোমার? জানো আমার বয়স কত? হ্যাঁ, জি না, দেখে তো বুড়ি মনে হয় না। মেহেরিমা রেগে গেল। কত বড় বড় ইনডাইরেক্টলি তাকে বুড়ি বলল। মেহেরিমা খপ করে আয়রাকে নিজের কোলে নিয়ে নিল। হঠাৎ এমন হাই যায় নুবা বুকে টান খেলো। মুখ দিয়ে হালকা ব্যথাতুর শব্দ ভেসে আসলো। মেহেরিমা আয়রাকে কোলে নিয়ে বলল, ধরবে না ওকে, পরে দেখা গেল তোমার মতো কুৎসিত হয়ে গেল। নুবা ফট করে চোখ তুলে মেহেরিমার দিকে তাকালো। এর মধ্যে আয়রা যখন অনুভব করলো তার মুখের জিনিস তার কাছে নেই, তখনই চোখ মুখ খিচে কান্না শুরু করলো। হঠাৎ আয়রার কান্নায় মেহেরিমা ভড়কে গেল। আয়রাকে একটু ধমক দিয়ে বলল, কান্না করছো কেন বেয়াদব? চুপ। নোবা আয়রার কান্না কারণ বুঝতে পেরে বলল, আপু, ওকে আমার কাছে দাও, না হলে কান্না করতেই থাকবে। মেহেরি তাচ্ছিল্য করে বলল, ওহো, ওর মা সাজার চেষ্টা করছো? কি বুদ্ধি! মেয়েকে দিয়ে পুরো পরিবারকে বশ করে বাড়ির বউ হবে, কি শখ! নোবা এবার বেশ রেগে যেয়ে বলল, ফালতু কথা কম বলবেন, ওকে দিন। নোবা হাত বাড়িয়ে দিল, তবে মেহেরিমা সরে গেল। অতঃপর আয়রাকে ধমক দিল যাতে চুপ হয়ে যায়। ধমক শুনে আয়রা আরো কেঁদে উঠল। মেহেরিমা আয়রার গাল চেপে ধরে বলল, এই চুপ! মনে তো হচ্ছে মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছে। এত কিসের ঢং? বাচ্চারা নাকি বোঝে কোনটাকে, তুই বুঝিস না? নাদুস নুদুস দেখতেই শুধু, মাথায় জ্ঞান নেই। বলেই মেহেরিমা আয়রার গালে দুটা ঠুয়া দিল, চড় মারল। নোবা চমকে উঠে বলল, মারছেন কেন আপনি? ভয় ব্যথা পাবে তো। মেহেরিমা নোবার দিকে তাকিয়ে বলল, তুমি একদম চুপ থাকো। ঢং তো এমন করছো যেন তোমার পেটের ত্রা। নোবা কিছু বলার আগেই খট করে রুমের দরজা খুলে দিল। হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো আরহাম। অনেক সময় মেয়েকে না দেখায় তাকে নিতে এসেছিল, তবে রুমের ভেতরে থেকে এরকম মেয়ের কান্না আর মেহেরিমার গলা শুনে ছুটে এসেছে। হঠাৎ করে মেহেরিমা আরহামকে দেখে কিছুটা ভয় পেল। আরহাম এগিয়ে এসে কান্নারত আয়রাকে কোলে তুলে নিল। মেহেরিমা শুকনো ঢোক গিলল। পরপরই মেহের গালে
লাল দাগ দেখে বুঝতে বাকি রইল না কে করেছে। আরহাম অগ্নিদৃষ্টিতে মেহেরিমার দিকে তাকালো। মেহেরিমা শুকনো ঢোক গিলে বলল, আমি একটি বাক্য শেষ হওয়ার আগেই আরহাম মেহেরিমার গাল ফাটিয়ে দিল। সাথে সাথে মেহেরিমা ফ্লোরে যেয়ে পড়ল। আরহাম হুঙ্কার দিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমার মেয়ের সাথে এমন ব্যবহার করার? তোকে তো নোবার সাথে সাথে চোখ মুখ খিচে শুকনো ঢোক গিলল। এই থাপ্পড় সে 2 বার খেয়েছে, তার জানা আছে এটার স্বাদ কেমন। আয়রা কান্না কান্না করতে বাবার বুক হাতড়ালো। আরহাম বুঝতে পারলো তার মেয়ে কি চাইছে। সে আয়রাকে নিয়ে নোবার দিকে এগিয়ে গেল। নোবা মার খাওয়ার ভয়ে চটপট হাতের সাহায্যে বিছানায় পিছিয়ে যেয়ে বিড়বিড় করে বলল, মারবেন না, কিছু করিনি আমি। তবে আরহাম কিছুই বলল না। আয়রাকে আলতো করে নোবার কোলে রেখে দিল। পরপরই মেহেরিমার দিকে লাল বর্ণ চোখ নিয়ে তাকালো। তবে আয়রার কান্না এখনো থামেনি বলে আরহাম নোবার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল। ওর কান্না থামাও। নোবা নিষ্পাপের মতো মাথা ঝুঁকালো। তাড়াতাড়ি ওড়না দিয়ে ডেকে আয়রাকে ফিট করাতে লাগলো। দুষ্টু আয়রা আবার চকচক শব্দ তুলে খেতে লাগলো। তবে বরাবরের মতো কিছুই পেল না, শুধু টেনেই গেল। আরহাম শার্টের হাতা গুটিয়ে মেহেরিমার দিকে এগিয়ে গেল। মেহেরিমা ভয়ে ছিটিয়ে যেয়ে বলল, ভাইয়া সরি, আর হবে না। আরহাম যে দরজা লক করে নিল। নোবা শুধু চেয়ে চেয়ে দেখল। আরহাম আশেপাশে কিছু খুঁজতে লাগলো। অতঃপর দেখলো রুমের এক কোনায় প্লাস্টিকের ঝাড়ু রাখা। আরহাম সেটা হাতে তুলে মাপতে লাগলো। নোবা হতভম্ব হয়ে বলল, আপনি এটা দিয়ে কি করবেন? আরহাম নোবার দিকে তাকিয়ে এক আঙুল মুখে ঠেকিয়ে শব্দ করলো, যার অর্থ চুপ থাকো। নোবা শুকনো ঢোক গিলল। মেহেরিমা ফর্সা মুখ ভয়ে লাল হলো। বিড়বিড় করে বলল, ভাইয়া প্লিজ, আর হবে না। আরহাম পাশের চেয়ারের উপর থেকে একটা ওড়না আর জামা তুলে নিয়ে এগিয়ে আসলো। এসে হাঁটু গেড়ে মেহেরিমার পাশে বসলো। মেহেরিমা হতভম্ব হয়ে বলল, সরি বললাম তো। আরহাম হঠাৎ করেই ওড়না দিয়ে মেহেরিমার মুখ বেঁধে দিল। মেহেরিমা কি করবে বুঝে ওঠার আগেই তার 2 হাত পিছন দিকে করে বেঁধে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। শাস্তি এমন হবে যাতে দ্বিতীয়বার তা করার ভুল না করে। তোকে আমি তখন বলেছিলাম আমার মেয়েকে ছবি না, তাও তুই সে দুঃসাহস দেখালি। এমনকি আমার কলিজের টুকরোকে ধমকও দিয়েছিস। সরি সিস, আই ডোন্ট ফরগিভ এনিওয়ান। নোবার এই দৃশ্য দেখে সেদিনের কথা মনে পড়ে গেল। আরাফও ঠিক এমন করেছিল। কোনো না কোনো দিক দিয়ে এদের ভেতরে মিল আছে। আরহাম এক পলক মেহেরিমার সুন্দর মুখ পান চেয়ে রইল। I don't like shouting, so be quiet. বলেই আরহাম দিকপাস না চেয়ে সেই ঝাড়ু দিয়ে মেহেরিমাকে ইচ্ছে মতো পিটালো। মুখে ওড়না আর হাতে কাপড় বেঁধে থাকায় মেহেরিমা আর্তনাদ করে কাঁদতে পারল না। যন্ত্রণায় মেহেরিমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ল। ফর্সা শরীর ফেটে প্রত্যেকটা দাগ গাঢ়ভাবে ভাসতে লাগলো। পরপরই মারার এক পর্যায়ে হাত থেকে ঝাড়ু ফেলে দিল আরহাম। হাঁটু গেড়ে বসে মেহেরিমার ঘন রেশমি চুলগুলো শক্ত হাতে টেনে ধরল। মেহেরিমা ভাইয়ের পানে কাতর চোখে চাইল। আরহাম চুলের মুঠি ধরে দেওয়ালে 2টো ডুয়া দিল। মেহেরিমার কপাল ফুলে উঠল। আরহাম রাগে গর্জে উঠে বলল, Fucking bitch! তুই আমার মেয়ের দিকে গরম চোখে চাস? আমার মেয়ের দিকে? হ্যাঁ, তুই জানিস না ওর বাপকে? তোর সাহস হয় কি করে? মেহেরিমা মাথা ঝুঁকিয়ে না করলো, আর করবে না। চোখ দিয়ে বুঝাতে লাগলো সে আর করবে না। তবে উপায় হলো না। এদিকে এরপর একটা পরিস্থিতি দেখে নুবার শরীর শিরশির করছে। তার মনে হচ্ছে মেহেরিমার মারগুলো তার পিঠে পড়ছে। নুবার পুরো শরীর কাঁপছে। মেহেরিমার এই অবস্থা দেখে সে নিজেকে ওই জায়গায় কল্পনাকে চমকে উঠল। আরহাম যখন আবারও মেহেরিমাকে আঘাত করতে যাবে তার আগেই নুবা চেঁচিয়ে উঠল। কম্পিত কণ্ঠে বলল, কি করছেন? মেরে ফেলবেন নাকি? নুবার ভীতু মুখের দিকে আরহাম এক পলক তাকিয়ে আবারও তাকে চুপ করতে বলল। নুবা বেশ ভয় পেয়ে চুপ হয়ে গেল। আরহাম এবার মেহেরিমার মুখে অর্থাৎ গালে আঘাত করল। কোনো মতে থামছিলই না সে। মেহেরিমা ফর্সা মুখ লালা নীল বর্ণ ধারণ করল।
নুবা আর এইসব সহ্য করতে পারল না। এই লোকটা মেহেরিমাকে মেরেই ফেলবে। নুবা আয়রাকে নিয়ে কম্পিত শরীরে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। মুখ দিয়ে বের হয়ে আসলো, চাচি। তবে দরজা পর্যন্ত পৌঁছানোর আগেই আরহাম নুবার হাতের কবজি ধরে ফেলল। নুবা ভয়ে জমে গেল, চমকে উঠল সে। পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। আরহাম কেমন অদ্ভুত কণ্ঠে বলল, হাতের কবজি কাটতে চাস? নোবার অন্তরাত্মা কেঁপে উঠল। আরহাম চোখের ইশারায় নোবাকে সরে যেতে বলল। কাজও হলো। নোবা আস্তে আস্তে পিছিয়ে আবারও বিছানার পাশে এসে দাঁড়ালো। আরহাম ইচ্ছে মতো মেহেরিমার গালে, নাক, মুখে আঘাত করল। মেহেরিমা ব্যথায় কুঁকড়ে উঠল। নোবা ভয়ে কাঁদতে শুরু করলো, যাতে আওয়াজ না হয়। তাই এক হাত দিয়ে মুখ, অন্য তার দিয়ে আয়ারকে নিজের সাথে আগলে নিল। আরহাম শেষ পর্যন্ত স্যাটিসফাইড হয়ে গেল। তার রাগ কমলো। পরপরই শেষবারের মতো মেহেরিমা গালে আঘাত করে চুলের মুঠি ধরে বলল, জানে মেরে ফেলবো, আর কোনোদিন আমার মেয়ের দিকে নজর দিলে। এবারের মতো এটুকুই, আশা করে বুঝেছিস, নাহলে দ্বিতীয়বার মর্গে থাকবে। বলেই আরহাম মেহেরিমার মুখ আর হাত খুলে দিল। মেহেরিমা এতটাই ভয় পেয়েছে যে সে কান্না করা ভুলে গেল। সে শুধু বড় বড় চোখ করে আরহামের দিকে তাকিয়ে রইল। আরহাম ঘেমে যাওয়া হাত ফ্লোরে পড়ে থাকা ওড়নায় মুছল। মেহেরিমা ওখানেই লুটিয়ে পড়ল। নুবা মেহেরিমার অবস্থা দেখে নিজেও প্রচণ্ড ভয় পেল। আরহাম শান্ত হয়ে নুবার কাছে এগিয়ে আসলো। ভাবলো এবার হয়তোবা তার পালা। নুবা পিছিয়ে গেল। কাঁপতে কাঁপতে কাতর কণ্ঠে বলল, আমি কিছু করিনি, প্লিজ কবজি কাটবেন না, আমার খুব কষ্ট হবে। আরহাম ভুরু কুঁচকে নিল, বিরক্তি নিয়ে বলল, হোয়াট? ওকে দাও, ওর ক্ষুধা লেগেছে, খাওয়ানোর পর নিয়ে আসবে। ঘুম পাড়ি আম্মুর কাছে দেবে, মাইন্ডেড। নুবা অবুঝের মতো মাথা ঝুঁকালো। আরহাম মেয়েকে নিয়ে চলে গেল। নুবা ঠাস করে ওখানেই বসে পড়ল, ভয়ে কান্নায় ভেঙে পড়ল। আরহাম এমনভাবে চলে গেল যেন এইমাত্র এখানে কিছুই হলো না। নুবা আন্দাজ করতে পারল আরহাম তার আদরের দুলারিকে কতটা ভালোবাসে। বাড়িতে চিল্লাচিল্লি পড়েছে। এদিকে তখন মেহেরিমার মার দেখে নুবার ভয়ে জ্বর চলে এসেছে। সেই থেকে সে বিছানায় পড়ে আছে। অবশ্য সে পুরাই শিওর হয়ে গেছে আরহাম আস্ত একটা সাইকো। মারিয়া চেঁচিয়ে বলল, এটা কোনো কাজ ভাবি? মেয়েটাকে অমানুষের মতো মেরেছে। আরহাম মারিয়া বেগমের দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে বলল, ডোন্ট স্ক্রিম, আই ডোন্ট লাইক ইট। আমিনা বেগম ছেলের রাগ বুঝতে পেরে বলল, একটু চুপ কর, বস, আমি দেখছি। কি দেখবে তুমি? কি করেছে আমার মেয়েটার? এটা কি মানুষ জন্ম দিয়েছো? মেহমান করে এনেছো এই কারণে? ওর বাপ যদি জানে মেয়েটাকে এভাবে মেরেছে, তবে তোমার ছেলেকে কি করবে ভাবতে পেরেছো? মেয়েটার আমার শরীরের সব জায়গায় লম্বা লম্বা লাল দাগ পড়ে আছে, চেহারায় আঘাত করেছে। কি একটা অবস্থা! লিভিং রুমে বসে আছে আমিনা বেগম, আরাফ, আরশি, মেহেরিমা, মারিয়া আর হাজেরা। তানিয়া রান্নাঘরে। হারুন মির্জা এখনো ফিরেনি। সে যদি জানতে পারে আজ আর আরহামকে নিশ্চয়ই মেরে ফেলবে। আমিনা বেগম ছেলের কাছে এগিয়ে যেয়ে দুঃখে কষ্টে কান্না করতে করতে বলল, কি করেছিস এগুলা? কেন করলি? তুই কি শান্তি মতো আমাকে বাঁচতে দিবি না? কি দরকার ছিল? অমানুষ হয়েছিস এই যো। কোনো কথা বলছিস না কেন? এদিকে আরহাম কিছুই বলছে না, মোবাইলে ভিডিও স্ক্রল করছে। তার মাই এমন একজন যে কিছু বললে আরহাম তেতে ওঠে না। মারিয়া মির্জা কান্না করতে করতে বলল, দেখেছেন কিভাবে উপেক্ষা করছে? ভাবে আমি বুঝেছি আপনি কিছু করতে পারবেন না। আমি মেহরিমার বাপকে কল দিচ্ছি। আরহাম ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তোর জামাই আমার বাল ফালা পেয়েছে, ডাকোই শালাকে। আমিনা বেগম ঠাস করে ছেলের গালে থাপ্পড় বসালো। পরপরই আরও ৩-৪ বার আঘাত করে বলল, এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোকে ডেকে আমি ভুল করেছি, এখনই বের হ। আরহাম মায়ের কথায় উঠে দাঁড়ালো। আমিনা বেগমের বুক চিবি দিয়ে উঠল। সত্যি কি চলে যাবে নাকি? আমিনা বেগম হু হু করে কেঁদে উঠল। আরহাম আরশির কোল থেকে ঘুমন্ত আয়ারকে কোলে তুলে নিল। আরশি অবাক হয়ে বলল, তুমি কি সত্যি চলে যাবে? আরহাম কথা বলল না। মেয়েকে নিয়ে নুবাদের রুমের দিকে এগিয়ে গেল। আমিনা বেগম চেঁচিয়ে বলল, ওখানে যাচ্ছিস কেন? এই অমানুষ, এখনই বাড়ি থেকে বের হ। পরপরই কিছু সেকেন্ডের ভেতরে নুবার ভীতু কণ্ঠ ভেসে আসলো।
নুবা চেঁচিয়ে বলল। হে কি করছেন আপনি? নুবার চিৎকার শুনে সবাই এগিয়ে আসলো, আর এসে যা দেখলো তা দেখার মতো ছিল না। সবাই রুমে প্রবেশ করার আগেই আরহাম বের হলো, তার বাম কাঁধে নুবা, ডান হাতে আয়রা। যা দেখে সবাই হতবাক হয়ে গেল। আরহাম কোনো দিকে না তাকিয়ে সোজা সদর দরজার দিকে যেতে লাগলো। ঘুমন্ত নুবাকে উঠিয়ে এনেছে সে শুধু এই কারণে যাতে আবার বিদেশে ফিরে গেলেও যাতে আয়রার দুধের কষ্ট না হয়, কারণ সে দেখছে নুবা খুব সুন্দরভাবে আয়রাকে সামলায়, সাথে তার মেয়ের যত্ন নেয়। এর থেকে ভালো সৎ, তাও দুধ মা কোথায় পাবে সে? সে এটাও বুঝে গেছে বিদেশের মেয়েরা ভেতরে একরকম মমত্ববোধ থাকে না, যা দেশের মেয়েদের ভেতরে আছে। তাই সে নুবাকে সাথে করে নিয়ে যাবে, এটাই তার আসল উদ্দেশ্য। নুবা ভয়ে আরহামের পিঠে কিল ঘুষি মারতে লাগলো, ভয়ে কান্না করে তার মাকে ডাকতে লাগলো। ছাড়ুন, ছাড়ুন। আমিনা বেগম দৌড়ে এসে বলল। এই কি করছিস তুই? নামা ওকে, বলছি নামা। আরহাম, আরহাম। কে শুনে কার কথা? আরাফের কলিজা মুখে চলে আসলো। এই অবস্থা দেখে তার দেহম কামিনীকে তার বড় ভাই নিয়ে যাচ্ছে। আরাফ চিৎকার করে উঠল। ওই, তুই ওকে কই নিয়ে যাস? রান্নাঘর থেকে ছুটে আসলো হাজরা বেগম। এই অবস্থা দেখে ভয় পেল সে। আরাফ সদর দরজা খোলার আগে আমিনা বেগম সামনে যেয়ে দাঁড়ালো। এদিকে দিয়ে নুবা নামার জন্য ছটফট করছে, তবে আরহামের সাথে পেরে উঠছে না। আমিনা বেগম ভয়ঙ্কর চোখে ছেলের দিকে তাকিয়ে বলল। তোকে যেতে বলেছি, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? আরহাম কাট কাট উত্তর দিল। ওকে ছাড়া আমার মেয়ে থাকবে কি করে? দেখো না, বুকের দুধ না পেলে কেমন কান্না করে। আমিনা বেগম হতভম্ব হয়ে গেল। এই ছেলেকে সে নিষ্পাপ বলবে নাকি সাইকো বুঝে উঠতে পারল না। আরাফ পিছন থেকে এসে বলল। তাই বলে তুই ওকে নিয়ে যাবি? আমরা যেতে দিব? তুই ভাবলি কি করে? ওকে নামা, না হলে আমি কি করব তুই নিজেও জানিস না। আরহাম ভয়ঙ্কর চোখে আরাফের দিকে তাকালো। আরাফ শুকনো ঢোক গিলল। তার ভাই যে সুবিধার না সে আগে থেকেই জানে। ছোটবেলায় বেশ মার খেয়েছে, তাও সামান্য কারণে। তবে আজকে মেহেরিমার মার দেখে আরো টের পেল। নুবা ফুপিয়ে কেঁদে উঠল। আমাকে নামান, আমি আপনার সাথে যাব না, নামান বলছি। হাজেরা বেগম দৌড়ে এসে বলল। আমার মেয়েকে নামাও। তবে কাজ হলো না। হুঙ্কার ছেড়ে বলল। সামনে থেকে সরো। আমিনা বেগম রেগে বললেন। তুই যাবি যা, তবে আয়রা আর নোবা কাউকে তুই পাবি না। তোর যেখানে ইচ্ছে সেখানে যা। আরহাম ঘাড় তেড়ামো করে বলল। আমি ওদের রেখে যাব, আমি ওদের রেখে যাব। আমাকে পাগল কুত্তায় কামড়েছে। ভালোই ভালোই বলছি, নোবাকে নামা। ওর তোর ব্যক্তিগত সম্পদ না যে তোর ইচ্ছে হলো নিয়ে চলে গেলি। তবে কাজ হলো না। নুবা না পেরে এবার আরাফের পেশিবহুল পিঠে কিছু না ভেবে কামড়ে দিল, কারণ তাকে পাগল কুকুরে কামড়েছে নাকি যে আরহামের সাথে যাবে। তার কাছে মনে হচ্ছে উদারতা দেখিয়ে সাহায্য করতে যেয়ে নিজের বিপদ নিজেই টেনে এনেছে। হঠাৎ এরকম কামড় দেওয়ার আরহামের ব্যালেন্স বিগড়ে গেল। নুবা ঠাস করে ফ্লোরে পড়ল। ভয়ে নাকে মুখে উঠে দৌড়ে যেয়ে আমিনা বেগমের পিছনে লুকালো, কারণ এই মানুষ ব্যতীত কারো সাহস নেই আরহামের সাথে তর্ক করার। নুবা হাঁপিয়ে উঠেছে এত সময় ধরে। সে এক পলক আমিনা বেগমের দিকে তাকিয়ে বলল। তোমার পাগল ছেলে আমাকে নিয়ে টানাটানি করছে কেন? আমি কিন্তু সহ্য করব না চাচি। আমার কিন্তু বাচ্চার শখ আছে, মরবো না। আরহাম নুবরার দিকে ক্ষেপে তাকালো। নুবা ভয়ে চাচির হাত চেপে ধরল। আমিনা বেগম ফিসফিস করে বলল। ও বললেই হলো তোকে নিয়ে যেতে দিব? তুই চুপচাপ আমার কাছে থাক। আরহাম এক রাশ বিরক্তি নিয়ে বলল। ভালোই ভালো আমাকে যেতে দাও মম। আমিনা বেগম রেগে বললেন। লজ্জা হয় না তোর? ছোট বোনকে অমানুষের মতো মেরেছিস, পরের মেয়েকে কাঁধে নিয়ে চলে যাচ্ছিস, কোনো বিবেক আছে তোর? আরহাম শান্ত কণ্ঠে বলল। পরের মেয়ে নাকি নিজের মেয়ে দেখে লাভ আছে? ও এখন আমার মেয়ের কাছের জিনিস, ওকে রেখে গেলে হবে। আমিনা বেগম দুই গালে হাত দিয়ে বলল। তবা তবা তবা, তার বাচ্চা বলে কি? যা বাপ, তুই রুমে যা, তোর কোথাও যেতে হবে না। মারিয়া মির্জা এই কথা শুনে আরো রেগে উঠে বললেন। রুমে যাবে মানে? তুমি কিছু বলবে না ভাবি? আমিনা বেগম মিনতি করে বলল। কেন ঝামেলা বাড়াচ্ছিস বোন আমার?
আমি ঝামেলা করছি? আমার মেয়েটাকে কুকুরের মতো মারলো আর তোমার চোখে পড়লো না? হ্যাঁ, আর একটা মুহূর্ত আমরা এই বাড়িতে থাকবো না। চল মেহেরিমা, ওঠ। কেউ কিছু বলার আগেই মেহেরিমা উঠে দাঁড়িয়ে বলল, বাদ দাও মা, আসলেই আমি ভুল করেছিলাম, তাই বড় ভাই হিসেবে আমাকে শাস্তি দিয়েছে, এতটুকুই। এখন দাওয়াত খেতে এসেছো আর ঝামেলা করো না, ভুল আমারই ছিল।